মুভির নাম প্রাথিপভাঙ্কোজি। এটা 2019-এর একটি রিভেঞ্জ থ্রিলার মালায়ালাম মুভি। মুভির কাহিনী খুব সিম্পল, বাট আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের একবার হলে মুভিটা দেখা উচিত, বা মুভিতে যে মেসেজটা দিয়েছে সেটা সবার মাথায় রাখা উচিত। বাকি মুভির স্ক্রিন প্লে, লোকেশন, সবার অ্যাক্টিং সব ন্যাচারাল ছিল। আশা করছি মুভিটা দেখার পর আপনারা সবাই মেসেজটা মাথায় রাখবেন। মুভির সিন শুরু হয় কোট্টায়ামের সুন্দর একটা গ্রামে। শুরুতে আমরা একটা মুরব্বীকে দেখি, ইনি হলেন গোপী মাস্টার, প্রাইমারি টিচার ছিলেন এই গ্রামের। গোপীজি এই আন্টির কাছে এসে বলে, দিদি মাধুরী কোথায়? আন্টি ডাক দেয়, মাধুরী তোর গোপী আঙ্কেল এসেছে। এন্ট্রি হয় আমাদের হিরোইন মাধুরীর, যে বলছে, মা আমি রেডি হচ্ছে, আসছি। তো মাস্টার সাহেব বারান্দায় বসে পড়ে। একটু পর বেরিয়ে আসে মাধুরী। ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছেন মাধুরী জব করে। গোপীজি বলে, বেটি বড় বাড়ির বিয়ের অনুষ্ঠানের কিছু অর্ডার পেয়েছি, 10টার মতো জামা হবে, প্লিজ তুই একটু আমার সঙ্গে গিয়ে মাপটা নিয়ে এসে দিবি। মাধুরী বলে, না আমি আর পারবো না, আমার ফিরতে দেরি হবে, তুমি জানো না কাজ করে এসে আমার আর ভালো লাগে না, আমি পারবো না। গোপীজি বলে, কি রে ভুলে যাচ্ছিস আমি তোর টিচার? মাধুরী বলে, হ্যাঁ পেয়েছো তো এই একটা বাহানা, এবার দিয়ে কতবার আমি তোমার এই বাহানায় কাজ করে দিলাম বলো তো। যাক, শেষে মাধুরী রাজি হয়। এরপর ক্যামেরা আমাদের আরেকটা দিদির দেখাই, যেও সেম ড্রেস পরে আছে মাধুরীর মতো। দিদি মাধুরীকে দেখে ফোনের ওপারের লোককে বলছে, এই এখন রাখ, মাধুরী এসেছে। বাট ছেলে রাখছে না, মিষ্টি মিষ্টি কথা বলছে। তো মাধুরী তার অপেক্ষা না করেই চলে যায়। একটু পর একটা দাদি সেদিক দিয়ে যেতে বলে, ও চলে গেল। তো ইনি হলেন রোসাম্মা, মাধুরীর বেস্ট ফ্রেন্ড, একই সঙ্গে কাজ করে, একটু দুষ্ট টাইপের মেয়ে আর কি। আর মাধুরী হলো সলিড একটা মেয়ে, মানে একটু স্ট্রিক্ট টাইপের। বাসে উঠে অফিসের জন্য। একটু পর ক্যামেরা আমাদের একটা শয়তানের খারাজ ঝিলকিরে দেখায়, যে মেয়ে দেখে ওখান থেকে এখানে এসে দাঁড়ালো। মনে মনে বাস্তবতার সঙ্গে সিনগুলো মিলিয়ে দেখবেন। টাকলা এখানে এসে একেবারে গা ঘেসে দাঁড়িয়ে যায়। লোকাল বাস ভিড় তো একটু হবেই, তাই সবাই ব্যাপারটা নর্মালি নেয়। একটু পর যখন বাস একটু মোড় ঘরে বা একটু গ্যাপে ব্রেক করে, সুযোগ পেয়ে টাকলা মাধুরীর গায়ের উপর একেবারে হেলে যায়। মাধুরী তাকে দেখে কিছু বলবে, তার আগে টাকলু ড্রাইভারকে বলতে থাকে, ভাই একটু ভালো করে চালাও না, এখানে লেডিস আছে তো, বোঝেন না? হ্যাঁ, মানে চোরের ব্যাপারে বড় গালা। তো তার কথা শুনে কন্ডাক্টর বলে, ভাই আপনি একটু পিছনে গিয়ে দাঁড়ান, তাহলেই তো হয়। আমরা দেখি হারামি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি করার, কিছু না বলে মাধুরীর সঙ্গে শরীর লাগিয়ে সেখান থেকে চলে যায়। মাধুরী প্রথমে ব্যাপারটা নর্মালি নিয়েছিল, বাট পরে বুঝতে পারে সে ব্যাড টাচ করেছে। পেছনে ফিরে একটু তাকায়, তারপর ব্যাপারটা ইগনোর করে। তো মাধুরী আসলে সেলস গার্ল, একটা লেডিস শোরুমে জব করে। বিকেলে বাড়ি ফিরে মাস্টারের সঙ্গে বড় বাড়িতে যায়। মাস্টার মাধুরীকে ভিতরে পাঠিয়ে দিয়ে সে বাইরে থাকে। মাধুরী মাপটাপ নিয়ে কথাবার্তা বলে বের হয়ে আসে। ততক্ষণে রাত হয়ে গেছিল। সাইকেলের কাছে এসে দাঁড়ায়, বাট মাস্টার সাইকেল বের করছে না। মাধুরী বলে, কি আমরা যাবো না? মাস্টার বলে, বলছি তুই একটু চালাবি, মানে স্যার ডাবের পানি খেয়েছে। যাক, কি আর করার, মাধুরী সাইকেল নাই। একটু পর এটা সেটা গল্প করতে করতে মাধুরী স্যারকে পিছনে বসিয়ে বাড়ির দিকে আসে, আর স্যার পিছন থেকে গান শুরু করে। যাক, মাস্টার ছাত্রী এখানে মজা টজা করে বাড়িতে আসে। পরের দিন সকালে মাধুরী নিউজ পড়ছিল, একটু পর একটা ভদ্রলোক আসে তাদের বাড়িতে। মাধুরী তাকে ভিতরে বসতে বলে, বাট লোকটা বলে, কি করছো তোমরা, আর কত সময় নেবে? আর দক্ষিণ পাশে তোমাদের জমিটা তো পড়ে আছে, ওটা বিক্রি করে ব্যাংকের লোনটা পরিশোধ করো না কেন? হ্যাঁ, আমি আর সহ্য করবো না, পরে লোকজন নিয়ে এলে তোমরা আবার বাবার মতো লজ্জায় ঝুলে যাবে। মানে মাধুরীর বাবা একা মরেছিল। এসব বলে রাগারাগি করে সে চলে যায়। মাধুরীর মনটা খারাপ হয়ে যায় যে টাকার জন্য তাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। মানে তার বাবা হয়তো লোন নিয়েছিল ব্যাংক থেকে। সিন কাট হয়ে পরের সিনে রোসাম্মাকে দেখি, যে বলছে, চল যাই এখান থেকে। মানে মাধুরী সেই জমিতে এসে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জমিটাতে তার বাবার স্মৃতি লেগে আছে, তাই সে জমিটা বিক্রি করতে চায় না। বাট সবার নজর এই জমির উপরই। যাক, মন খারাপ করে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। বাসে আজ সিট পায়নি, তাই দাঁড়িয়ে আছে মাধুরী। একটা সিট ছিল, সেখানে রোসাম্মাকে বসতে দিয়েছে। এরপর ক্যামেরা আমাদের আবার সেই হনুমানকে দেখায়, যে মাথা নিচু করে মেয়েদের দেখছে কাকে টিচ করা যায়। এই পাশে না পেয়ে ওই পাশে দেখে। দেখতে দেখতে নজর পড়ে মাধুরীর দিকে। বাট এর তো টার্গেট যে কোনো মেয়ে, এজন্য ওর যেটা উদ্দেশ্য সেটা লক্ষ্য করে। তারপর লক্ষ্য করে এটা তো সেদিনের মেয়ে। বাস পিছন থেকে সামনের দিকে আসে, মানে মাধুরীর পিছনে এসে দাঁড়িয়ে যায়। আস্তে আস্তে মাধুরীর কাছে আসতে থাকে। মাধুরী ব্যাংকের টাকা বা জমি বিক্রি করবে কিনা এসব নিয়ে গভীর একটা ভাবনার মাঝে আছে। এজন্য তার পিছে যে একটা কুত্তা তার গায়ের ঘ্রাণ নিচ্ছে, এটা লক্ষ্য করেনি। একটু পর যখন বাসটা শহরে এসে পড়ে, বাস স্ট্যান্ডে ব্রেক মারে, তখনই এই টাকলা হারামি মাধুরীর পিছনে হাত দিয়ে জোরে একটা চাপ দেয়। মাধুরী চমকে ওঠে। লোকটা পুরো শরীরে মাধুরীর উপর ঢলে পড়ে। তার যত শক্তি ছিল সব দিয়ে এত জোরে চাপা দেয়, মাধুরীর যেন জানটা বের হয়ে যাচ্ছিল। ব্যথায় মাধুরী আওয়াজ করে ওঠে। আর সে কিছু করা বা বলার আগেই লোকটা সেখান থেকে পালানোর ট্রাই করে। মাধুরী পিছন ফিরে দেখে লোকটা পালাচ্ছে। তাকে ধরার আগে সে বাস থেকে নেমে যায় পিছন দিয়ে। মাধুরীও নেমে যায় তাকে ধরতে, বাট সে পালিয়ে যায়। মাধুরী পিছিয়ে পিছিয়ে যায়, কিন্তু তাকে দেখতে পায় না, হারিয়ে ফেলে লোকটাকে। একটু পর রোসাম্মা চলে আসে। তখন আমরা দেখি এ তো এখানে লুকিয়ে আছে, এরা দেখতে পায় না। রোসাম্মা বলে, কি হয়েছে, এদিকে এলি যে? মাধুরী বলে, একজন আমার গায়ে হাত দিয়েছে, ধরতে পারিনি তাকে। সে বলে, চিনিস নাকি ওকে? মাধুরী খুব রেগে আছে, এদিক সেদিক দেখছে আর বলছে, সেভাবে চিনি না, বাট সবজির দোকানে আমি ওকে দেখেছি। সিন চলে আসে শোরুমে। রোসাম্মা লক্ষ্য করে মাধুরী মন খারাপ করে আছে, কাজে মন নেই। মন তো না লাগারই কথা। তো সে কাছে গিয়ে বলে, মাধুরী কি হয়েছে, যদি ভালো না লাগে ছুটি নে। মাধুরী বলে, না আমি ঠিক আছি, চিন্তা করিস না। যাক, অফিস শেষ করে বাড়ি ফিরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এখানে খুব খারাপ লেগেছে। মাধুরী তার মাকে বলে, মা একটু মলমটা দিও তো। মানে আপনি বুঝতে পারছেন কতটা ব্যথা লেগেছে তার? না,
ছেলেরা এটা কখনোই বুঝবে না। তার মা ওষুধ নিয়ে এসে বলে কি হয়েছে মা? মাধুরী ইগনোর করে, তার মাকে বলে লাইটটা অফ করে তুমি চলে যাও। তার মা লাইট অফ করে চলে যায়। মাধুরী নিজেকে শান্ত করতে পারছে না। উপর থেকে পাশের বাড়ির মুরব্বী তার বউকে বকা দিচ্ছে যে সে কেন ছেলে সন্তান জন্ম দিতে পারেনি, সে তাকে ছেড়ে দিবে, মেরে ফেলবে, এটা ওটা অনেক। মাধুরী এসব শুনে রেগে ঘর থেকে বের হয়, দেওয়াল টপকে পাশের বাড়িতে যায়। ভিতরে গিয়ে মুরব্বীর উপর খুব রেগে যায় যে মেয়েরা কি মানুষ নয়? বুড়া তুই কি মাটি ফেটে জন্মেছিস? আর একদিন যদি আন্টিরে এভাবে বকা দিয়েছিস না, তোটা একবারে মেরে ফেলবো বলে রাখলাম। এ বলে তার দিকে একটু তাকিয়ে বুঝায় যে সে কেন চুপ করে আছে। তারপর বাসায় এসে মলম টলম দিয়ে শুয়ে পড়ে। বাট ঘুম ধরছে না রাগে, যে সাহস কি করে হলো একটা ছেলের হুট করে এভাবে তার গায়ে হাত দেওয়ার। তার ভাবনাতেই সিন চলে আসে সকালে। অফিস টাইমের অনেক আগে মাধুরী গ্রামের বাস স্ট্যান্ডে এসে পড়ে। সেখানে যে বাস এসে থামছে সেখানে চেক করছে তাকে পাওয়া যায় কিনা বা ধরা যায় কিনা। একটু পর রোসাম্মা এসে বলে কিরে তুই এত সকালে আসতে বললি কেন? মাধুরী বলে আমি ওকে মারবো, শিক্ষা দেবো। রোসাম্মা একটু অবাক হয়ে বলে কি বলছিস এসব? মাধুরী বলে ওকে শিক্ষা না দিলে বুঝবে না যে মেয়েরা রাগলে কি হতে পারে। একটু পর তাদের বাস চলে আসে। মাধুরী সামনের দিক দিয়ে না উঠে পেছন দিয়ে ওঠে, যে দিক দিয়ে ছেলেরা ওঠে। তারপর পেছন থেকে খুঁজতে থাকে, একজন একজন করে চেক করে, বাট তার দেখা পায় না। এরপর বাজারে আসে যেখানে তার দোকান। তো ভিতরের দিকে যাচ্ছিল, আমরা দেখি কিছু লোক দৌড়াচ্ছে। মাধুরী একটু সামনে গিয়ে দেখে অনেক লোকের ভিড়। কারণ কি? কারণ এখানে মারামারি চলছে। বাস একটু পর বেরিয়ে আসে আমাদের জায়েদ খান। একে দেখে তো মাধুরী চিনতে পারে। মাধুরী রেগে যায় যে এই সে, এ বলে তাকে মারতে যেতে চায়, বাট রোসাম্মা থামায়। এ দাঁড়া, দেখছিস না কি হচ্ছে এখানে? টাকলা কিছু লোকদের মারছে। এত লোক এর সঙ্গে পারছে না, টাকলা সবাইকে মারছে। তারপর শেষে একজনকে মেরে বলে খাকি পরা ওরে এখানে আসতে বলিস, তোদের পাঠিয়েছে কেন বে? পুলিশ হয়েছে তাই কি পুঁতে রেখে দেবো এখানে, বুঝেছিস? মাধুরী দেখে একটা ছেলে তার দিকে গেল, সে তার থেকে বাইকের চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে অফিসে। সবাই মিলে সেটা নিয়ে কথা বলছে যে ছেলেরা এমনই হয়। এই দিদি বলে আচ্ছা আমি বুঝি না, ছেলেরা এখানে সেখানে টাচ করে কি মজা পায়? কি মজা পায় এটা তো আসলে বোঝানো যাবে না, কারণ এটা আসলে ভিতরের ব্যাপার। বাট ছেলেদের এটা মাথায় রাখা উচিত যে এটা অন্যায়। তো এখানে ঝাড়ু দেওয়া মেয়েটা মাধুরীকে বলে দিদি ও কি তোমায় পেছন থেকে টাচ করেছিল? মাধুরী বলে হ্যাঁ। এ বলে আপনার মতো সাহসী মেয়ের সামনে দাঁড়ানোর সাহস ওর নেই, তাই হয়তো। আচ্ছা তুমি ওকে শাস্তি দিতে চাও না? আমিও তোমার সঙ্গে আছি। মাধুরী বলে বাট এসবে তোর এত আগ্রহ কেন? এ চেয়ে থাকে এইভাবে, তার মানে সেও হয়তো তার শিকার হয়েছিল। যাক, পরের সিনে আমরা একটা চাচা মেয়েকে দেখি, পানের দোকানদার। একটু পর মাধুরী আর রোসাম্মা তার কাছে আসে। বলে কাকু এখানে যে সকালে মারামারি করলো তাকে কোথায় পাবো? কাকা তার পাশের লোকটাকে ডেকে বলে তুই কি আন্টাপ্পাকে দেখেছিস? তো ওই টাকলার নাম হলো আন্টাপ্পা। সে বলে না তো। তারপর আর দেখিনি। এরা চলে যায়। কাকু এবার বলে তুই কি এদের চিনতে পেরেছিস? এ বলে কি আন্টাপ্পার? কাকু বলে আরে না, এমন কিছু না, এরা মহিলা পুলিশ বোকা, আমি গন্ধ শুকে বুঝতে পেরেছি। এ বলে বাহ, তোর তো পানের দোকানদার না হয়ে পুলিশের কুত্তা হওয়া উচিত ছিল। যাক, এরা এখানে মজা টজা করুক, সে অধিকার এদের আছে, আমরা ওদিকে যাই। তো এরা বাসার দিকে ফিরছিল, তখন রোসাম্মা তার একটা বয়ফ্রেন্ডকে দেখতে পায়, তাই তার সঙ্গে দেখা করতে যায়। মাধুরী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতিয়ারগুলো দেখছিল। একটু পর একটা লোক পেছন থেকে এসে ফিসফিস করে বলে আন্টাপ্পা নদীর ঘাটে আছে। বাস শুনেই সেখান থেকে রওনা দেয়। মানে মাধুরীর মাথা রক্ত উঠে আসে তাকে শাস্তি দেওয়ার। চলে আসে ঘাটে। সেখানে একজনকে জিজ্ঞেস করে আন্টাপ্পার ব্যাপারে। সে বলে এখানে নেই, চলে গেছে। তো না পেয়ে মাধুরী হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। একটু পর পেছন থেকে একটা বুলেটের আওয়াজ শুনতে পায়। পেছনে একটু তাকাতেই লাইটের আলো এসে তার চোখে পড়ে, তাই হাতটা সামনে দেয়। দেখে একটা লোক বাইক নিয়ে চলে গেল। মাধুরী তার মতো করে সামনের দিকে যাচ্ছে। এই সময় সামনে লক্ষ্য করে দেখে আন্টাপ্পা বাইক থামিয়ে সেখানে একটা অটোতে একজনের সঙ্গে কথা বলছে। একটু পর ভিতর থেকে বের হয়ে আসে টিয়া পক্ষী। মাধুরী দেখে তো রেগে ফুলে উঠছে। এদিকে আন্টাপ্পা পাখির সঙ্গে খেলছে। মাধুরী চিল্লাই ওঠে এ দাঁড়া। তাকে ধরতে দৌড় দেয়, বাট সে আস্তে আস্তে আন্টা পাখি নিয়ে এখান থেকে চলে যায়। মাধুরী ধরতে পারে না, খুব রেগে যায়। ওদিকে রাত হয়ে গেছে, বাট মাধুরী বাসায় ফিরছে না, তাই তার মা আর মাস্টার সাহেব চিন্তা করছে। একটু পর মাধুরী বাসায় আসে। তার মা জানতে চাইলে মাধুরী বলে একটু কাজ ছিল তাই দেরি হলো, বাট মাস্টার বুঝতে পারে সামথিং ইজ রং। মাধুরী রুমে গেলে মাস্টার বলে তোকে হাত ধরে বড় করলাম আমি, আর আমার থেকে লুকাচ্ছিস, কি হয়েছে বল? মাধুরী বলে না, এটা সেটা বলে কেটে দেওয়ার চেষ্টা করে। এই সময় আবার পাশের বাড়ির কাকা চিল্লাই চিল্লাই ভুলভাল লিরিকে গান গাইতেছিল। এটা শুনে মাস্টার একটু সেটা নিয়ে হাসাহাসি করে যাতে মাধুরীর মন ভালো হয়। মাস্টার বলে শোন, তোর যদি এই বুড়াকে বিরক্ত লাগে না, তাহলে হাত এভাবে করে একটা ঘুষে মারবি, ওর নড়াচড়া বন্ধ হয়ে যাবে। কথাটা কানে নাই মাধুরী। বলে কি করে দেখান দেখি। মাস্টার বলে এভাবে হাতের নখগুলো শক্ত করে সব প্রেশার হাতে দিবি, তারপর মারবি। আচ্ছা তুই এসব জানতে চাইছিস কেন বলতো? মাধুরী এটা ওটা বলে মাস্টারকে সেখান থেকে পাঠিয়ে দেয়। মাধুরীর মা তার ব্যাগ থেকে টিফিন বাটি বের করে সেখানে আরো একটা জিনিস পায়। খুলে দেখে চাকু। আন্টি জিজ্ঞেস করলে মাধুরী বলে রাস্তায় অনেক পাগলা কুত্তা ঘোরাফেরা করে, তাদের জন্য এটা সঙ্গে রাখি, তুমি ওটা ব্যাগে রেখে দাও। পরের দিন মাধুরী রোসাম্মাকে নিয়ে আন্টার বাড়ি খোঁজ করতে যায়। একজনকে জিজ্ঞেস করে বাজারে যে সবজি বিক্রি করে আন্টা ওর বাড়ি কোথায়। দিদি দেখিয়ে দেয়। এরা গিয়ে আন্টাকে ডাকে। তার বউ বের হয়ে বলে কি চাই। মাধুরী আন্টার ব্যাপারে বলে সে কোথা তার সঙ্গে কথা বলতে চায়। আন্টার বউ আন্টার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলতে থাকে, খুব পাট নেয়। মাধুরী তখন উল্টো পাট নিয়ে তার বউকে বলে সে কি কি করেছে। তার বউ কেঁদে ওঠে যে এই লোকটাকে আর কত করে বোঝাবো। মাধুরী আন্টার বউকে হুমকি দেয় যে দোয়া করো ও যেন আমার সামনে না পড়ে, যদি সামনে পড়ে তাহলে ওর খবর আছে। সিন চলে আসে পরের দিনে। আন্টার দোকানের ছেলে আর এরা মিলে মোবাইলে নাগিন সিরিয়াল দেখছিল। এই সময় এই কাকুর নজর পড়ে এইদিকে। বলে হে ফোন রেখে দে, বাট বাচ্চা তো ভিতরে ঢুকে গেছে। মাধুরী একে দেখে, আরে এ তো আন্টার সঙ্গে ছিল সেদিন।
কাকা বলে বেটা পুলিশ আন্টাকে খুঁজতেছে, এখান থেকে দৌড় দিয়ে নয়তো মেরে চুইংগাম বানিয়ে দেবে। সে দৌড় দেয় আর তার পিছে মাধুরী। যাক শেষেকে ধরে ফেলে আর সেই ঘুষিটা মারতে হাত উঠায় যেটা মাস্টার তাকে শিখিয়েছিল সেদিন। বল আন্টা কোথায়? ছেলেটা মাধুরীকে দেখেই ভয় পেয়ে যায়। সে বলে একটু পর স্টেশনে আসবে টাকা নিতে। আমি সত্যি বলছি। মাধুরী তাকে ছেড়ে দেয়। রোসাম্মাকে বলে তুই দোকানে যা, আমি খেলা শেষ করে ফিরবো। রোসাম্মা বলে বারে সবসময় আমাকে পাশে রাখলি, এখন আমি যাবো কেন? ভুলে যাস না আমি ছাড়া তোর কিন্তু এখানে কেউ নেই। মাধুরী একটু হাসে। চলে আসে স্টেশনে। রোসাম্মা বলে তুই বস, আমি একটু পানির বোতল নিয়ে আসি। এ বলে সে পানি নিতে যায়। মাধুরী বসে থাকতে থাকতে দেখে আরে সত্যি তো আন্টা এখানে এলো। বাস আন্টাকে দেখে মাথার রক্ত টকবক করতে থাকে মাধুরীর। টাকলা এখানে দাঁড়িয়ে গা মশরাচ্ছে। মাধুরী উঠে সামনের দিকে গিয়ে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে। একটু পর টাকলাও তাকে দেখতে পায় যে মাধুরী তার দিকে এভাবে তাকিয়ে আছে। দুজন দুদিক থেকে এক অপরের দিকে আসতে থাকে। মাধুরীর রাগ দেখে তো মনে হচ্ছে আজ ওর রক্ষা নেই, না জানি কি হয়। মাধুরী উপরে আসবে, বাট তার আগে একটা ট্রেন এসে পড়ে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ নড়াচড়া করছে না। এখানে আসে কাহিনীর মোড়। টাকলা মাধুরীর দিকে চেয়ে আছে, এই সময় অন্য একটা লোক এসে তার গলায় মেরে দেয়। মাধুরী দেখে কিছু লোক তাকে ঘিরে নিয়েছে আর দেখতে দেখতে তারা আন্টাকে ফান্ডা বানিয়ে সেখান থেকে চলে যায়। মাধুরী জাস্ট হা করে চেয়ে আছে। রোসাম্মা পানি নিয়ে এদিকে এসে দেখে লোকজন জমা হয়ে গেছে। দৌড়ে এসে দেখে এই অবস্থা। রোসাম্মা বলে কিরে তুই এইভাবে? মাধুরী বলে আমি না। রোসাম্মা বলে তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন, চল। মাধুরীকে নিয়ে যাচ্ছিল, বাট মাধুরী কি করে একটা গাড়ি থামিয়ে তাকে হেল্প করতে বলে, মানে আন্টাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রোসাম্মা ভাবছে যে একে মারার জন্য পাগল হয়েছিল সে আবার একে বাঁচাচ্ছে কেন। যাক হসপিটালে নিয়ে আসা হয়। আন্টার লোকেরা তাকে ফোন করলে ফোন বাজা দেখে ড্রাইভার ফোনটা নিয়ে কথা বলে যে আপনারা যাকে কল করেছেন তাকে হসপিটালে আনা হয়েছে, তাড়াতাড়ি আসুন। মাধুরীর শাড়িতে রক্ত লেগেছিল তাই সেটা পাল্টে নাই। ড্রাইভার বলে তোমাদের আর থাকতে হবে না, তোমরা চাইলে এখান থেকে যেতে পারো। যাওয়ার সময় রোসাম্মা বলে আচ্ছা এবার তুই বল, তুই ওকে মারতে চাইলি বাট বাঁচালি কেন? মাধুরী কি বলে জানেন? মাধুরী বলে ও মরে গেলে আমি আমার শাস্তি দেব কি করে, আমি নিজে ওকে মারবো এই জন্য বাঁচিয়েছি। বাহ সবার শোনামনে। পরের দিন অফিসে গেলে ঝাড়ুদারনি দিদি বলে আচ্ছা আমি শুনলাম আন্টার নাকি ডিম বের হয়ে গেছে, তুমি করিয়েছো লোক দিয়ে তাই না? মাধুরী বোঝায় না আমি করাইনি। এই সময় একটা মহিলা এসে বলে মাধুরী তোমায় বস ডাকছে, পুলিশ এসেছে তোমার সঙ্গে দেখা করতে, রোসাম্মাকেও নিয়ে এসো। এরা গেলে অফিসার বলে তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে, তো কাজ শেষ করে তোমরা থানায় চলে এসো। এসব বলে পুলিশ চলে গেলে মহাজন একটু রেগেই যায় যে এসব ঝামেলা তোমরা কেন জড়াও। যাক কাজ শেষে এরা থানায় চলে আসে। ইনি হলেন সাব ইন্সপেক্টর শ্রীনাথ। প্রথমে তার নাম জিজ্ঞেস করে, তারপর কি দেখেছো, কারা মেরেছে, তোমরা ওখানে কেন গেছিলে, মানে যুক্তির সঙ্গে অযৌক্তিক সব প্রশ্ন করে। এরা জবাব দেয় যে এরা তাকে চেনে না, রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে এসেছে। শ্রীনাথ এদের যেতে বলে, তো এরা চলে যাচ্ছিল। শ্রীনাথ মাধুরীকে থামিয়ে তার নাম্বারটা লিখে যেতে বলে যাতে প্রয়োজনে তাকে আবার ডাকতে পারে। রোসাম্মা বাইরে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলে। তারপর মাধুরী এলে বলে শিবানী কল করেছিল, ও অপেক্ষা করছে, চল। অটোতে উঠে মাধুরী বলে দেখলি সিআই কেমন করে কথা বললো, মনে হচ্ছে আমাদের ওই কেসে ফাঁসাতে চাইছে। আচ্ছা তোর বিএফ এর লিস্টের মধ্যে কোনো পুলিশ বা ভাড়াটে গুন্ডে নেই? রোসাম্মা বলে না তো এমন তো নেই, প্রয়োজন পড়বে নাকি? মাধুরী বলে থাকলে ভালো হতো। রোসাম্মা বলে তাহলে কি নতুন করে কাউকে ফাঁসাবো নাকি? মাধুরী বলে এটা আবার তোর জন্য কঠিন কাজ। যাক এরা কথা বলতে বলতে বাজারে পৌঁছে যায়। শিবানী মানে অফিসের ওই ঝাড়ু দেওয়া দিদি এদের অপেক্ষা করছে। সেখানে গেলে শিবানী তাদের সঙ্গে একটা লোকের আলাপ করিয়ে দেয় যে আগে আন্টার সঙ্গে কাজ করতো, মানে মাধুরী আগে তাকে বলে রেখেছিল যে আন্টার উপর কে হামলা করতে পারে এসব তথ্য যে জানবে এমন একটা লোকের সঙ্গে তারা আলাপ করিয়ে দিতে, তাই এই ভাই সাহেবের সঙ্গে তারা কথা বলতে এসেছে। তো ভাই সাহেব এখানে একটা ঝটকা দেয়। সে বলে আন্টার উপর হামলা করার পিছে এসআই এর হাত রয়েছে, কারণ আন্টা এই বাজার দখল করে আছে যার কারণে এসআই চাঁদা উঠাতে পারছে না, তাই তাকে রাস্তা থেকে সরাতে এসআই এটা করিয়েছে। এরা কথা বলে চলে যায়। এদিকে বাড়িতে খবর পৌঁছে গেছে মাধুরীকে থানায় নিয়েছিল পুলিশ, এজন্য তার মা চিন্তা করছে। একটু পর মাধুরী এলে তার মা কাঁদে যে পুলিশ তোকে কেন নিয়ে গেছিল, কি হয়েছে এটা সেটা। মাস্টার তার মাকে থামায়, বাট তার মা বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছিল, কেন গিয়েছিলি। তখন মাধুরী বলে পাশে একটা লোক আমার গায়ে হাত দিয়েছিল, আমি তাকে মারতে গেছিলাম, বাট তার আগে অন্য কেউ তাকে মেরে দিয়েছে, আমি তাকে বাঁচাতে হসপিটালে নিয়ে গেছি, তাই জিজ্ঞেস করতে ডেকেছে যে আমি তাদের চিনি কিনা, এইটুকু হয়েছে, এর জন্য কান্নাকাটির কি আছে। মাধুরীর মা বলে মেয়েদের গায়ে হাত দেওয়া তো অনবরত হয়ে চলে এসেছে, তো এর জন্য তুই। মাধুরী রেগে গিয়ে বলে অন্য কেউ সহ্য করলে করতে পারে, বাট আমি না, আমার গায়ে কে হাত দেবে এটা আমি ডিসাইড করব। আন্টার মতো একটা লোকের রক্ত তার শাড়িতে লেগেছিল, ওই শাড়িটা যেন কখনো পড়তে না হয় এজন্য রাগ করে শাড়িটা পুড়েই ফেলে। সিন চলে আসে সকালে রোসাম্মার বাড়ি। মাধুরী বলে কিরে জরুরি তলব দিলি কেন, কি হয়েছে? রোসাম্মা রেগে যায় যে সারা রাত ফোন বন্ধ রেখেছিলি কেন? মাধুরী বলে আরে বলিস না, ওই হারামি এসআই সারাক্ষণ কল করেই যাচ্ছে। আচ্ছা বল কি হয়েছে? রোসাম্মা কাঁদো কাঁদো গলায় বলে আমার জীবন শেষ। মাধুরী বলে কি বলছিস যাতা, কি হয়েছে বল। রোসাম্মা বলে আমার আর বেঁচে থাকা হলো না রে। মাধুরী বলে দেখ মেজাজ খারাপ করিস না, কি হয়েছে বল। রোসাম্মা একটু কাছে এসে বলে কাল রাতে হুট করে আমার বিয়ে ফাইনাল হয়েছে। লাও ঠেলা, আমি তো আরো অন্য কিছু ভাবতেছিলাম। যাক এটা শুনে মাধুরী খুব মজা নেয়। মাধুরী বলে যদি ছেলে ভালো হয় তো করে ফেল, সমস্যা কি? রোসাম্মা বলে সমস্যা তেমন কিছু না, ছেলের নাম কি জানিস? হ্যাপি মুন। এটা কেমন নাম? আবার জব করে দুবাই। মাধুরী বলে আরে পাগলি, বিয়ের পর নাম পাল্টে ফেলবি আর তুইও ওর সঙ্গে দুবাই চলে যাবি ব্যাস। রোসাম্মা বলে না আমি কিছু বুঝতে পারছি না, তুই বল কি করবো। মাধুরী বলে ছেলেটা কি জব করে? রোসাম্মা বলে ইঞ্জিনিয়ার। মাধুরী হেসে ওঠে আরে পোড়ামুখী, তুই 10th ফেল আর ও একজন ইঞ্জিনিয়ার, তারপরেও তোর গায়ে লাগছে না?
করে ফেল, ভালো হবে। সিন চলে আসে বিকালবেলা থানায়। মাধুরীকে ডাকা হয়েছে। এসআই খানিকটা গায়ে পড়ে ভয় দেখিয়ে কথা বলে মাধুরীর সঙ্গে। তারপর জিজ্ঞেস করে যারা আন্টাকে মেরেছে তারা কি এরা ছিল? মাধুরী দেখে সবাইকে ইশারা করে, মানে এরাই ছিল। বাট এখানে এসআই মাধুরীকে আরো একটা ঝটকা দেয়। যখন মাধুরী এদের চিনে ফেলে, এসআই তাদের বলে, বল কত টাকা নিয়েছিস তোরা, আর তোদের হুকুমটা কে দিয়েছিল? তখন এরা বলে, আমাদের উনি অর্ডার করেছিল, 50,000 টাকা উনি দিয়েছেন। মাধুরী চমকে ওঠে, স্যার ওরা মিথ্যা বলছে, আমি এসব কিছু জানি না, কসম করে বলছি। এরা বলে, স্যার উনি মিথ্যা বলছেন, উনি আমাদের অর্ডার দিয়েছিলেন। এসআই সবাইকে যেতে বলে মাধুরীকে বলে, ওরা যদি এমন স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আরে তুমি ভয় করছো কেন, আমি তো আছি। ঘাড়ে হাত দিয়ে বলে, শোনো, যতক্ষণ আমি এখানে আছি তুমি নিরাপদ, ঠিক আছে? মাধুরী ব্যাপারটা নর্মালি নাই যে সে হয়তো সত্যি উপকার করতে চাইছে। এরপর এসআই বলে, তোমার ফোনটা বন্ধ করে রেখেছো কেন? রাতে আমি কতবার কল করেছি। শোনো, অন করে রাখবা, বুঝছো? কখন কোন ব্যাপারে প্রয়োজন পড়ে বোঝো না। তুমি কোনো চিন্তা করো না, আনটাকে আমি সামনে নেব। সিন চলে আসে রোসাম্মার বাড়ি। আজ রোসাম্মার বিয়ে হচ্ছে, সেখানে সবাই হাজির হয়েছে। মাধুরীও সেখানেই ছিল। একটু পর তার ফোন বেজে ওঠে। মাধুরী কথা বলার জন্য সাইডে আসে। জি স্যার বলুন। এসআই কল করেছে। মাধুরী বলে, আমার বান্ধবীর বিয়ে হচ্ছে, সেখানে এসেছি। এসআই তেল মারতে শুরু করে, আহা, তোমার বান্ধবী তোমায় ছেড়ে চলে যাচ্ছে? চিন্তা করো না, আমি তো আছি। এভাবে সব ফালতু কথা বলতে থাকে। তারপর শেষে বলে, কেসের সঙ্গে জড়িত একটা ইম্পর্টেন্ট টেক্সট তোমায় করছি, হোয়াটসঅ্যাপ চেক করো। একটু পর যখন নোটিফিকেশন আসে, মাধুরী চেক করে দেখে হারামজাদা ঠোঁট পাঠিয়েছে। ইউ নো হোয়াট আই মিন। এটা দেখে মাধুরী বেশ রেগে যায়। পরের দিন সকালে মাধুরী এসআই এর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। একে ওকে জিজ্ঞেস করে চলে যায় এসআই এর বাড়ি। দরজা খোলে তার বউ। মাধুরী বলে সে স্যারের কাছে এসেছে। তার বউ ডাক দেয়। ব্যাস, এসআই মাধুরীকে দেখে চমকে ওঠে। মাধুরী বলে, কাল রাতে যেটা দিয়েছেন সেটা ফেরত দিতে এসেছি। এসআই বলে, আরে না না না, এখানে না, তুমি স্টেশনে যাও, আমি আসতেছি। মাধুরী বলে, আরে তা কি করে হয়? আপনি না আমায় বললেন জরুরি, তাই তো বাসায় এলাম দিতে। এসআই তার বউকে কফি নিতে ভিতরে পাঠায়। তারপর মাধুরীকে বলে, কল, মেসেজ সব ধরনের যোগাযোগ বন্ধ, প্লিজ তুমি যাও এখান থেকে। মাধুরী জাস্ট চেয়ে থেকে চোখ দিয়ে অনেক কিছু বলে সেখান থেকে চলে যায়। বাট যারা খারাপ পুলিশ তারা তো কুত্তার লেজের মতো। আর তার প্রমাণ পাওয়া যায় যখন মাধুরী বাড়ি ফিরে দেখে পুলিশ তল্লাশির নামে তার পুরো বাড়ি তছনছ করছে। মাধুরী জিজ্ঞেস করলে তারা উল্টোপাল্টা বলে চলে যায়। ওদিকে আন্টার হুঁশ ফিরেছে, তাই এসআই তার জবানবন্দি নিতে গেছে। এসআই জিজ্ঞেস করে কে মেরেছে, তাদের চেনো কিনা, বা কারা কারা ছিল, তোমার কোনো শত্রু আছে কিনা। আন্টা কিছুই বলে না। আন্টা অস্বীকার করে যে সে তাদের চেনে। সে তো বুঝতেই পারছে এটা তারই কাজ। আন্টা নিজে বদলা নিবে, তাই এসআইকে কিছু বলে না। এসআই বাইরে এসে তাদের লোককে লুকিয়ে থাকতে বলে। সিন চলে আসে এই ভাই সাহেবের কাছে। আমরা দেখি মাধুরী এখানে। ভাই সাহেব বলছে, সেই বাসরাত থেকে শুরু হয়েছে, রোজ তোমার কথা বলে রোসাম্মা। তার মানে এটা হলো রোসাম্মার হাজবেন্ড। বাহ, এমনই হয়, যে মেয়ে যেমন চায় তার উল্টোটা হয়। রোসাম্মা কফি নিয়ে আসে। ভাই সাহেব উঠে তার চেয়ারটা সরিয়ে দেয়। তারপর মাধুরীকে বলে, এত সহজ সরল আপনার বান্ধবী, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব কিছুই বোঝে না। মাধুরী বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুব মজা নিচ্ছে। ভাই সাহেব আরো বলে, ও তো এত লজ্জা পায় যে অক্সিজেন দিতে গিয়েও। রোসাম্মা বলে, আরে কি করছে এসব? আচ্ছা ওদিকে চল। মাধুরী বলে, কি রে, তোকে তো খুব বিশ্বাস করে। রোসাম্মা বলে, হ্যাঁ রে, তোর কথা একদম ঠিক, ও খুব কেয়ারিং, আমায় খুব ভালোবাসে। যাক, এখানে কথাবার্তা বলে মাধুরী চলে আসে হসপিটালে আন্ডার ফান্ডটা বানাইতে। রিসেপশনে জিজ্ঞেস করে আন্টার রুম কোনটা। দিদি চেক করে বলে উনি তো চলে গেছে, রাত হয়ে গেছে। তবুও মাধুরী আন্টার বাড়িতে আসে তার খোঁজ করতে, বাট দেখে গেটে তালা দেওয়া। পরের দিন সকালে থানায় চলে যায় এসআই এর সঙ্গে দেখা করতে যে সে কিছু জানে কিনা। বাট এসআই তাকে বাইরে বসে রাখে। একটু পর একটা পুলিশ এসে এসআইকে বলে, স্যার আপনি যে লোকদের লুকিয়ে থাকতে বলেছিলেন তাদের মাঝে 3 জনের লাশ পাওয়া গেছে জঙ্গলে। পরের বার কিন্তু আপনি। এসআই চমকে ওঠে, কি? আমি থানায় নেই, আমি থানায় নেই, কেউ বললে বলবো আমি থানায় নেই, আমি চলে গেছি, এ বলে থানা থেকে বের হয়ে যায়। ভাই সাহেব মাধুরীকে বলে, আন্টার ছেলেরা পাগল হয়ে গেছে, সাবধানে থাকুন, ওরা কিন্তু বাড়িতে ঢুকে গিয়ে মারতে পারে। মাধুরী একটু কনফিডেন্টলি বলে, ওরা ঢোকার আগে আমি ওর বাড়িতে ঢুকে যাব। এরপর মাধুরী এখানে ওই দিদির কাছে আসে যার সঙ্গে আন্টা সেদিন রাতে কাবাডি খেলছিল। মাধুরী তাকে আন্টার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সে সরাসরি না করে দেয়, সে জানে না আর তার সঙ্গে তার সম্পর্কও নেই। যাক, মাধুরী কিছু না বলে উঠে যায়। তখন দিদি বলে, আচ্ছা আন্টা তো কারো ঋণ রাখে না, তুমি কি ওর কাছ থেকে কিছু পাবে? মাধুরী বলে, না, ও আমার কাছ থেকে পাবে, এ বলে বের হয়ে যায়। সামনের দিকে হাঁটতে হাঁটতে একটু যাওয়ার পর একটা অটোওয়ালাকে বলে, কাকা দেখো তো আমার পিছে কেউ আমায় ফলো করছে। কাকা পেছনে দেখে বলে, একটা পুলিশ জিপ, আর তাকে একটা মেয়ে তোমায় দেখিয়ে দিচ্ছে। মাধুরী বুঝতে পারে পুলিশ তাকে ফলো করছে। এসআই তার লোককে বলে মাধুরীকে ফলো করতে। সে যদি আন্টাপ্পাকে ধরে তোমরা তাকে মেরে মাধুরীকে ফাঁসিয়ে দিবে, এমনটা শিখিয়ে দেয় পুলিশ। এরপর পুলিশ এই অটো ফলো করে। একটু দূর যাওয়ার পর দেখে আরে অটোতে তো কেউ নেই, মানে মাধুরী আগেই সাইড নিয়ে গেছে। তো বাজারের ভিতর দিয়ে মাধুরী বাড়ির দিকে যাচ্ছিল, তখনই সেই লোকের দেখা পায় যে তাকে প্রথম আন্টার তথ্য দিয়েছিল। মাধুরী আবার তাকে রিকোয়েস্ট করে আন্টার ব্যাপারে জানতে। সে চুপ থাকে, মানে জানে না এমনটা বোঝায়। মাধুরী বলে, ঠিক আছে, তাহলে আন্টার সঙ্গে যে ছেলেটা ঘুরতো ও কোথায়? লোকটা চেয়ে থাকে। আর সিন কাট হয়ে পরের সিনে আমরা আন্টার সেই ছেলেটাকে দেখি যে কিছু সামান নিয়ে স্কুটিতে রাখছে। তার মানে ওই লোকটা মাধুরীকে এই ব্যাপারে বলেছে। তো মাধুরী তাকে ফলো করে। ও হ্যাঁ, ফলো কথা বলে মনে পড়লো এই গরিবের একটা ইনস্টা আইডি আছে, যদি চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে একটু ফলো করতে পারেন। যাক, একটু দূর যাওয়ার পর মাধুরী দেখে একটা অটো আবার সেই ছেলের পিছু নিল। তারপর কিছু দূর যাওয়ার পর জঙ্গলের সাইডে তারা থেমে যায়। ছেলেটা সামান নিয়ে ভিতরে গেল। মাধুরী তাকে ফলো করে। আমরা দেখি জঙ্গলের ভিতরে একটা বাড়ি। ছেলেটা সামান দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মাধুরী আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকে। তারপর বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এবার মাধুরী যা দেখে বা শোনে তা সে কখনো কল্পনাই করেনি।
মাধুরী রুমের ভিতরে গিয়ে দেখে আন্টাপ্পা এইভাবে বিছানায় পড়ে আছে। তাকে দেখেই মাধুরীর রাগ মাথায় উঠে যায়, সাপের মতো ফোঁসাতে থাকে। তারপর সেইভাবে মুড পাকিয়ে সামনের দিকে যায় তাকে মারবে বলে। আন্টা মাধুরীর দিকে তাকায়। এই সময় তার বউ এসে বলে, এই দিদি তোমাকে বাঁচিয়েছে। দিদি ওনার পায়ের নিচ থেকে অবশ হয়ে গেছে, আর কখনো হাঁটাচলা করতে পারবে না। মাধুরী এটা কখনো চায়নি। আন্টার শরীরটা একবার দেখে, এদিকে আন্টা তার অপরাধ বোধ বুঝতে পেরে কাঁদা শুরু করে। মাধুরীর রাগ কমছে না, কারণ সে এটা কখনোই চায়নি। মাধুরী রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। আন্টার এই অবস্থা, বাইরে এসে মাধুরী নিঃশ্বাস ছেড়ে দেয়, যেন এতক্ষণ বন্ধ করে রেখেছিল। নিজের হাতে শাস্তি দিতে চেয়েছিল, বাট পারলো না। এই জন্য রাগটা থেকে যায় তার মাঝে। বাড়ি ফেরার সময় বাসে এটা ধরে নিজের রাগ কন্ট্রোল করছে, সেটা ফেস দেখে বোঝা যাচ্ছে। এরপর ক্যামেরা আমাদের একটা গুই সাপড়ে দেখায়, তার ভাব দেখেও আমার ভালো ঠেকছিল না। তার সামনে থাকা স্কুলের মেয়েগুলোর দিকে বারবার দেখছিল। এরপর যেটা হয় আপনি আন্দাজও করতে পারবেন না যে ছেলে মানুষ কতটা বেহায়া হয়। মেয়ে বয়সী এই মেয়েটার বুকে আমি বলতেও পারবো না। বলুন এর কি করা উচিত? মাধুরী এটা দেখে ফেলে, এ আবার পাট নিতে থাকে। কি দেখছিস? ব্যাস মাধুরী এর কলার ধরে ফেলে, তারপর ঠাঁটিয়ে চর মারে। লোকটা পালানোর চেষ্টা করে, বাট মাধুরী তাকে ছাড়ে না। মারে আর বলে, মেয়েরা কি তোদের বাবার সম্পত্তি? কেন ওর গায়ে হাত দিলে বল? নিচে এনে জুতে খুলে মারতে থাকে। মারো দিদি মারো। মারিয়ে হলার নাকটা ফাড়ি গেল। মাদার টোস্ট বিস্কিট। একদম ছাড়া যাবে না এমন মানুষদের। তো মাধুরী তাকে মারে আর আনটা আনটা বলে চিল্লায়। এ বলে, আরে আমি আনটা না। মাধুরী বলে, তাতে কি, তোরা সবাই এক। সে দৌড় দিলে মাধুরী এটা মেরে দেয় পেছন থেকে, তারপর খুব মারে। আর শেষে একটা পাথরের টুকরো দিয়ে তার সেই হাতে বারবার ট্যাপ করতে থাকে। তারপর কাঁদে আর বলে, আর কখনো কোনো মেয়ের গায়ে হাত দিবি? মেয়েটা চেয়ে চেয়ে দেখছে, সে কি বা করবে। যাক, একে মেরে মুরে সব রাগ মিটিয়ে ফেলে মাধুরী। তারপর ব্যাগটা নিয়ে হাতের ঘড়ি খুঁজতেছিল, কোথায় যেন পড়ে গেছে। তখন সেই মেয়েটা ঘড়িটা এনে দেয়। মাধুরী ঘড়িটা পরে আর তার দিকে চেয়ে থাকে, মানে ইশারাতে কিছু বলছে। মেয়েটা বুঝতে পারে, তার মাঝে হিম্মত চলে আসে আর সোজা গিয়ে একেবারে সানি দেওলের মতো একটা ঘুষা মারে। নেহালে মজাটা বোঝ এবার। এতক্ষণ পর আমরা মাধুরীর মুখে হাসি দেখতে পাই, কারণ সে প্রতিবাদ করতে পেরেছে। আমরা ছেলেদের মেয়েদের ব্যাপারটা ভাবা উচিত যে আমার এই স্পর্শ তার কেমন লাগবে। যদি অসুন্দর কোনো হিজড়া আমাদের গায়ে হাত দেয়, টাচ করে, তখন আমরা কেমন ফিল করি, এমনটাই ফিল করে মেয়েরা। আর তাছাড়া আমরা যদি কারোর পিছে লেগে থাকি বা টাচ করে মজা নিতে চাই, তাহলে আমাদের মা বোন বউ তো বাইরে বের হবে, তখন তাদের সঙ্গেও কেউ এমনটাই করতে পারে। মাথায় রাখতে হবে, কারো গায়ে হাত দিতে হলে তার সঙ্গে আপনার তেমন সম্পর্ক থাকতে হবে। মেয়েরা সচেতন হন, ছেলেরা এসব থেকে বিরত থাকুন, দেখবেন সমাজে এমনি শান্তি চলে আসবে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।